বরাবরের মতোই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সরকারি আইনউদ্দিন কলেজ মধুখালী ফরিদপুরের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান কবির, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে, যেখানে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে আলোচনা করা হচ্ছিল, সাথে সাথে এই অধ্যায়ে আইনসভা সম্পর্কে আমি ইতিমধ্যেই কয়েকটি ক্লাস তোমাদের সাথে নিয়েছি এবং আমার কাছে একটা জিনিস মনে হলো, এই ক্লাসের সাথে সাথে একটু অতিরিক্ত বিষয় হিসেবে জাতীয় সংসদের যে ইতিহাস রয়েছে সে সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করার সাথে সাথে জাতীয় সংসদ সম্পর্কে যে বিভিন্ন শব্দ রয়েছে সেই শব্দগুলোর একটু ব্যাখ্যা কিংবা শব্দগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেওয়া, সেই বিষয়টা সম্পর্কে একটা ক্লাস নেওয়া উচিত হবে বলে মনে করে আজকে আমার এই ক্লাস। তো আমরা শুরু করি আজকের ক্লাস। প্রথমেই আমি এই অংশটুকু শুরু করব জাতীয় সংসদের ইতিহাস, অর্থাৎ জাতীয় সংসদ যে এর ঐতিহাসিক একটা প্রেক্ষাপট রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে 1935 সালের ভারত শাসন আইনের কথা, সেই আইনে নির্বাচনের কথা বলা হয়েছিল। তারই বহিঃপ্রকাশ হিসেবে 1937 সালে ভারতীয় উপমহাদেশে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বাংলাও এর মধ্যেই ছিল। তাই ভারতীয় উপমহাদেশে বাংলায় প্রাদেশিক নির্বাচন হয়। তাহলে তোমাদের মনের মধ্যে এখন প্রশ্ন আসছে, এই ভারতীয় উপমহাদেশের বাংলা যে প্রদেশ ছিল সেখানে যে প্রাদেশিক নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জাতীয় সংসদ বা এমনিতেই পার্লামেন্ট কোথায় ছিল বা বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির অবস্থানটা কোথায় ছিল, সেটা একটা প্রশ্ন। সাথে সাথে এই বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির আসন সংখ্যা কত ছিল। তো আমরা বলি এই বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমি একটু সংক্ষেপে লিখলাম BLA, বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটার মূলত এইটি ছিল কলকাতায় এবং এর আসন ছিল 250টি। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এটার আসন ছিল 250টি, এটার অবস্থান ছিল কলকাতায়। এরপরে আমরা যদি আবার লক্ষ্য করি 1946 সালে বাংলায় যে প্রাদেশিক নির্বাচন হয় সেই নির্বাচনের পরেও কিন্তু কি হয় আমরা জানি, 47 সালে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র কিন্তু তৈরি হয়ে যায়। তো ভারত পাকিস্তান তৈরি হয়ে যাওয়ার পর এই 1946 সালের যে নির্বাচনটি হয়েছিল 1937-এর পরে 1946 সালে যে প্রাদেশিক নির্বাচন হয়েছিল সেই প্রাদেশিক নির্বাচনের যে সংসদ কোথায় ছিল, যেহেতু ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেছিল এবং আমাদের বাংলা বা বাংলাদেশ ভূখণ্ডটি পাকিস্তানের মধ্যে পড়েছিল। খুবই মজার ব্যাপার, 1948 সালে এর প্রথম অধিবেশন বসে সংসদে। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো যে 1946 সালে প্রাদেশিক নির্বাচনের সংসদ বসে বা অধিবেশন বসে 1948 সালে, তাহলে কোন জায়গায় এই অধিবেশন বসেছিল? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নাম শুনেছ। সেই জগন্নাথ হলেই কিন্তু এই ভারত পাকিস্তান স্বাধীন হয়ে যাওয়ার পরে, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে পড়ার পরে পূর্ব বাংলা কিংবা পূর্ব পাকিস্তানের যে সংসদ ছিল সেই সংসদের অধিবেশন কিন্তু ঢাকার জগন্নাথ হলে বসতো, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল যে ছাত্রাবাস সেখানে। এটা একটা মজার তথ্য যে একটা ইউনিভার্সিটি হলে কিন্তু প্রাদেশিক সরকারের অধিবেশন পরিচালিত হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে 1962 কিংবা আমরা জানি যে মোটামুটি স্বাধীনতার আগ পর্যন্ত প্রাদেশিক সরকারের সকল এই অধিবেশন বা বৈঠক কিন্তু এই জগন্নাথ হলেই বসতো। তাহলে এই একটা ইন্টারেস্টিং তথ্য কিন্তু তোমরা জানতে পারলে। এখন বাংলাদেশ তো 1971 সালের 16 ডিসেম্বর বিজয় লাভ করে। বিজয় লাভ করার পরে তোমরা জানো যে একটা গণপরিষদ গঠিত হয়। গণপরিষদ 1971 থেকে
তিয়াত্তর সাল পর্যন্ত এই গণপরিষদ ছিল। গণপরিষদ মূলত এক ধরনের সংসদ বা জাতীয় সংসদ, এমনটাই ধরে নাও। গণপরিষদ কি সেটা সংবিধান অধ্যায় পড়ানোর সময় তোমাদেরকে আমি বিস্তারিত বলবো। তো এই 1971 থেকে 73 সাল পর্যন্ত গণপরিষদ ছিল এবং গণপরিষদের যারা সদস্য ছিলেন তারা 1970 সালের পাকিস্তানের জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনের নির্বাচিত সদস্যবৃন্দ এই গণপরিষদের সদস্য হয়েছিলেন। তাহলে এই গণপরিষদ অনেকটা জাতীয় সংসদের মতো। তাহলে এই গণপরিষদের সদস্যদের নিশ্চয়ই অধিবেশনে বসতে হতো, অফিস করতে হতো, বৈঠক করতে হতো। তাহলে তারা কোথায় অফিস করতেন, কোথায় অধিবেশন করতেন, কোথায় বৈঠক করতেন, এইরকম একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। তারা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে অফিস, যেটাকে আমরা বলি প্রাইম মিনিস্টার্স অফিস, সেই অফিসে কিন্তু কি হতো, এই গণপরিষদের অধিবেশন বসতো। এরপরে আমরা আরেকটু ফ্ল্যাশ ব্যাকে যাওয়ার মতো করে বলি যে বর্তমান যে জাতীয় সংসদ তার ভিত্তিপ্রস্তর কত সালে স্থাপিত হয়েছিল। বর্তমান জাতীয় সংসদের ভিত্তিপ্রস্তর, জাতীয় সংসদ এর ভিত্তিপ্রস্তর 1961 সালে এই ভিত্তিপ্রস্তর তৈরি করা হয়েছিল এবং সেটি করেছিল জেনারেল আইয়ুব খান। তিনি তৎকালীন সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। মজার ব্যাপার হলো 1961 সালের পর 1965 সালে এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। কিন্তু একটা প্রশ্ন হলো যে নির্মাণ কাজ শুরু হওয়ার পরে এটা আসলে উদ্বোধন করা হয় কত সালে? 1982 সালের 28 জানুয়ারি এটা উদ্বোধন করা হয়। এর পরের প্রশ্ন হলো যে উদ্বোধন তো করা হয়েছে, কিন্তু এটা ব্যবহার করা হয় কত সালে? এটা 1982 সালের 15ই ফেব্রুয়ারি এটা অধিবেশন প্রথমবারের মতো বসে আমাদের বর্তমান জাতীয় সংসদে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণপরিষদের অধিবেশন এই 73 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বর্তমান যে অফিস সেখানে বসতো। তাহলে 73-এর পরে এই যে 82 সালের ফেব্রুয়ারির আগ পর্যন্ত যে বাংলাদেশে যে দুটি সংসদ নির্বাচন হয়েছিল, অর্থাৎ প্রথম সাধারণ নির্বাচন এবং দ্বিতীয় সাধারণ নির্বাচনের যে সংসদ ছিল, তাদের অধিবেশনটা কোথায় বসতো, সেই প্রশ্নটা তোমাদের মধ্যে এখন তৈরি হওয়ারই কথা। এই প্রথম এবং দ্বিতীয় সংসদের যে অধিবেশন সেটাও কিন্তু এই গণপরিষদের যেখানে অধিবেশন বসতো, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর যে অফিস বা কার্যালয় সেখানেই বসতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রধানমন্ত্রীর অফিস এটি ঢাকার তেজগাঁওয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীগণ এখানে তাদের দৈনন্দিন অফিসের কার্যাবলী সম্পন্ন করে থাকে। সেখানে কিন্তু 82 সাল পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন বসে। তাহলে এখন আমি এই যে লিখেছিলাম 1982 সালের 15ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদের দ্বিতীয় যে সংসদ, সেই সংসদের অষ্টম অধিবেশন কিংবা শেষ অধিবেশনে কিন্তু এই বর্তমান যে জাতীয় সংসদ ভবন সেটা ব্যবহার হওয়া শুরু হয়। তাহলে অনেকগুলো প্রশ্ন তৈরি হলো, কোন সংসদ থেকে বর্তমান জাতীয় সংসদের অধিবেশন বসা শুরু হয়? দ্বিতীয় সংসদের শেষ অধিবেশন থেকে বর্তমান জাতীয় সংসদের অধিবেশন বসা শুরু হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু সামেশন করার চেষ্টা করি যে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সংসদ ভবনটা বা সংসদটা ছিল সেটা মূলত কলকাতায়। এরপরে পাকিস্তান পিরিয়ডে আমরা দেখি যে ঢাকার জগন্নাথ হলে সেখানে সংসদ বসে। এরপরে বাংলাদেশ পিরিয়ডে 1982 সাল পর্যন্ত, 1971 থেকে 82 সাল পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ বসত। 1982 সাল থেকে বর্তমান যে জাতীয় সংসদ সেখানে কিন্তু কি হতো, আমাদের এই অধিবেশন বসা শুরু হয়। এখন জাতীয় সংসদের ইতিহাস সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম, কিন্তু এই জাতীয় সংসদ এর আদ্যপান্ত সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো জাতীয় সংসদ রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এই জাতীয় সংসদের দক্ষিণে মানিক মিয়া অ্যাভিনিউ এবং পশ্চিমে মিরপুর রোড এবং এটার উত্তরে লেক রোড এবং পূর্ব পাশে রোকেয়া সরণি এবং খুবই চমৎকার, চারিদিক থেকে গাড়ির যোগাযোগ চমৎকার আছে এবং এখানে একটা লেক আছে, সেই লেকটির নাম হলো ক্রিসেন্ট লেক। এবং জাতীয় সংসদ 215 একর জমির উপর অবস্থিত। এটি 9 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, যার উচ্চতা 155 ফিট।
তোমাদের কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে এত সুন্দর বিল্ডিংয়ের ডিজাইন করেছেন কে বা স্থপতি কে? এই স্থপতি হলো লুই আই কান, তিনি আমেরিকান নাগরিক। তবে মাজহারুল ইসলাম নামে বাংলাদেশের একজন স্থপতি এর সহকারী ছিলেন। মোটা দাগে এই হলো জাতীয় সংসদ সম্পর্কে, জাতীয় সংসদের স্থাপনা সম্পর্কে একটি তথ্য উপাত্ত উপস্থাপন করার চেষ্টা করলাম। এটা খুবই নান্দনিক একটি প্রতিষ্ঠান স্থাপত্য শৈলীর জন্য। তোমরা এবং এই জাতীয় সংসদের চারিপাশে সবুজ ঘাসে ঘেরা আর কি, সেই দৃশ্য কিন্তু দর্শনার্থীরা কিন্তু প্রতিনিয়তই দেখতে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জাতীয় সংসদের ইতিহাস, জাতীয় সংসদের স্থাপত্য শৈলী এবং নানান তথ্য উপাত্ত তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমরা জাতীয় সংসদের যে খুঁটিনাটি বিষয় সম্পর্কে একটা আমি হেডলাইন এখানে দাঁড় করিয়েছি, অর্থাৎ জাতীয় সংসদ সম্পর্কে কতগুলো শব্দ আমরা প্রায়শই শুনে থাকি, সেই শব্দগুলো সম্পর্কে একটু ধারণা নিব। তাহলে পরবর্তীতে জাতীয় সংসদ নিয়ে আমরা আলোচনা করলে সহজেই তোমরা বুঝতে পারবে কখন কি শব্দ ব্যবহার করা হচ্ছে। প্রথম যে বিষয়টি বলি সেটা হলো অধিবেশন। আমি আমার আলোচনায় প্রায়শই অধিবেশন শব্দটি ব্যবহার করে এসেছি। এখন এই অধিবেশন বলতে কি বোঝায়, অর্থাৎ জাতীয় সংসদের অধিবেশন বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 152 নং অনুচ্ছেদে অধিবেশন সম্পর্কে বলা আছে যে কোনো একটি নির্বাচনের পর বৈঠক শুরু, অর্থাৎ সেটা শুরু কিংবা স্থগিত হওয়া বা ভেঙে যাওয়ার আগ পর্যন্ত যে সমস্ত বৈঠক বসে সেটাকেই মূলত অধিবেশন বলা হয়। অধিবেশন বছরে 2 বার বসে এবং এক অধিবেশন থেকে অপর অধিবেশনের মাঝে 60 দিনের বেশি গ্যাপ থাকবে না। আমার মনে হয় অধিবেশন সম্পর্কে তোমরা কিন্তু বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি যে এই জাতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কতদিন পরে জাতীয় সংসদের অধিবেশন বসতে হয়। একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 30 দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসতে হয়। গল্পগুলো একটু খেয়াল করবে তোমরা প্লিজ। তো অধিবেশন 30 দিনের মধ্যে বসতে হয় এবং প্রথম অধিবেশনে কি করা হয়? প্রথম অধিবেশনেই 300 জন নির্বাচিত সংসদ সদস্যের মধ্য থেকে কি করা হয়? একজনকে স্পিকার এবং একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। এই হলো ছোট্ট তথ্যপত্র। সাথে সাথে এই কথাগুলো বলে রাখা উচিত। আমি যদি তোমাদের প্রশ্ন করি আইনসভা কিংবা জাতীয় সংসদের সভাপতি কে বা পদের নাম কি? সভাপতি, স্পিকার এবং তার সহযোগী থাকেন ডেপুটি স্পিকার। এটা হলো এবং বর্তমানে যিনি জাতীয় সংসদের সভাপতি বা স্পিকার তার নাম কি? শিরিন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফাজলে রাব্বি। এই তথ্য উপাত্তগুলো তোমাদের মনে রাখা বিশেষভাবে জরুরি। তার মানে আমি অধিবেশন এবং স্পিকার নিয়ে তোমাদের আলোচনা করলাম। এখন আমি বলবো যে সংসদের মেয়াদ, এই টার্মটা নিয়ে একটু আলোচনা করব। সংসদের মেয়াদ তোমরা বুঝতে পারছো যে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর প্রথম যে অধিবেশন জাতীয় সংসদের বসে ঠিক সেই দিন থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত, সেই দিন থেকে 5 বছর পর্যন্ত একটা সংসদের মেয়াদ থাকে। তবে মাননীয় প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে পরামর্শ দেন এবং রাষ্ট্রপতি যদি পরামর্শ গ্রহণ করে জাতীয় সংসদ ভেঙে দেন তাহলে কি হবে? তাহলে সেই সংসদ ভেঙে যেতে পারে 5 বছরের আগেই। তবে হ্যাঁ, এখানে আরও কথা থাকে, যদি বাংলাদেশ রাষ্ট্র কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায় সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি কি করতে পারেন? এই সংসদের মেয়াদ 1 বছর বৃদ্ধি করতে পারেন। তবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর কোনো ক্রমেই সংসদের মেয়াদ 6 মাসের বেশি হবে না। এই সংখ্যাগুলো খেয়াল রাখা কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে আমরা কি বুঝলাম? অধিবেশন এবং সংসদের মেয়াদ। আরেকটি শব্দের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, সেটা হলো কোরাম। প্রথমে আমরা জানি যে কোরাম শব্দের অর্থ কি। কোরাম আসলে নির্দিষ্ট সংখ্যা বা প্রয়োজনীয় সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো জাতীয় সংসদের আসন 350। এখন এই 350 জনের মধ্যে যদি কমপক্ষে 60 জন জাতীয় সংসদে উপস্থিত থাকেন তাহলে কি হতে পারবে? জাতীয় সংসদের বৈঠক কিংবা অধিবেশন চলতে পারবে, কিন্তু কম হলে এটা চলতে পারবে না। মনে করো জাতীয় সংসদের অধিবেশন চলছে, কোনো একজন সাংসদ স্পিকারকে অবহিত করলো যে মাননীয় স্পিকার, জাতীয় সংসদের যে কোরাম কিন্তু পূরণ হয়নি। তখন
মাননীয় স্পিকার এটা কাউন্ট করার ব্যবস্থা করবেন। 60 জন যদি না হয় তাহলে মাননীয় স্পিকার সংসদ স্থগিত করতে পারেন ওই সময়ে, কিংবা ওই দিনকার বৈঠক বাতিল করতে পারবেন। এটা হলো কোরাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে একটা জিনিস মনে হচ্ছে, এই যে আমি বারবার সংসদের অধিবেশন তারপরে স্থগিত, ভেঙে যাওয়া নানান শব্দ বলছি, কিন্তু এই সংসদ আহ্বান করেন কে? অর্থাৎ সংসদের অধিবেশন বসতে হবে, স্থগিত করতে হবে কিংবা ভেঙে দিতে হবে, এই কাজগুলো কে করেন? মূলত সংসদ আহ্বান, স্থগিত, এই কাজগুলো হয়ে থাকে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে। ওকে ফাইন, এই তথ্য উপাত্তের সাথে তোমাদের আরও কতগুলো তথ্য এবং উপাত্তের পরিচয় করিয়ে দিই। জাতীয় সংসদের একটা টার্ম আছে সংসদ নেতা। সংসদ নেতাকে মূলত জাতীয় সংসদে যে রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকে সেই রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ের ভিত্তিতে একজনকে সংসদের নেতা বানানো হয়, তাকে মূলত বলা হয় সংসদ নেতা। এটা সম্পূর্ণরূপে সরকারি দলের সদস্যদের মধ্য থেকে একজনকে হতে হবে। তো বর্তমান জাতীয় সংসদের নেতাকে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সংসদের নেতা। স্বাভাবিকভাবে সংসদের যে নেতা থাকে, তাহলে সংসদের বিরোধী দলীয় নেতাকে, সেই বিষয়টিও আমাদের একটু জানতে হবে। বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা কে হন? মূলত সরকারি দলের পরেই যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দল সংসদে প্রধান বিরোধী দল হয়ে ওঠে এবং তার নেতাকে বিরোধী দলীয় নেতা বলা হয়। বর্তমান জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই তথ্য উপাত্ত গেল, সাথে তোমরা একটা শব্দ খুব শুনে থাকো জাতীয় সংসদের ক্ষেত্রে, হুইপ। হুইপ কিংবা প্রধান হুইপ, যেটাই আমরা বলি, মূলত সরকারি দলের মূলত এই হুইপ হলো জাতীয় সংসদের একজন সদস্য। সরকারি দলের কাজকর্মগুলো মূলত ঠিকঠাকভাবে উপস্থাপন করার জন্যে, কিংবা আমরা যদি আরও সংক্ষেপে বলি, হুইপ হলো মূলত সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত একজন সাংসদ। এই হুইপ বিভিন্ন ধরনের থাকে, আমাদেরকে প্রধান হুইপ থাকে, এটা সরকারি দলের হুইপও থাকে, সাথে সাথে বিরোধী দলের হুইপও থাকে। তো বাংলাদেশে সাধারণত শৃঙ্খলা রক্ষার কাজের চেয়েও যে বিষয়টা দেখার কথা জাতীয় সংসদে, যখন সরকার প্রধান কোনো একটি বিল জাতীয় সংসদে উপস্থাপন করতে যাবেন, তার পূর্বে হুইপ জাতীয় সংসদে যে সমস্ত সাংসদরা থাকেন তাদের সাথে আলোচনা করে সরকারি দলীয় নেতার পক্ষে যেন বিলের ভোট আসে সেই ব্যাপারে সবার সাথে কি করে, সাংসদের সাথে আলোচনা করে সরকারি দলের নেত্রীর পক্ষে ভোট আনার চেষ্টা করে। এটা অন্যতম কাজ এই হুইপ এর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আর একটি টার্মের সাথে পরিচয় করতেছিল, কাস্টিং ভোট। কাস্টিং ভোট বিষয়টা কি? কাস্টিং ভোট হলো যে, তোমরা নিশ্চয়ই জানো আমার পূর্বের ক্লাসগুলো থেকে, যে জাতীয় সংসদে প্রায়শই বিভিন্ন ইস্যু নিয়ে ভোটাভুটি হয়ে থাকে। তো পরিস্থিতিতে এমন হয় যে ভোট সমান সমান হয়ে গেছে, তখন মাননীয় স্পিকার ভোট দিয়ে থাকেন। মূলত জাতীয় সংসদে কোনো একটা ইস্যু নিয়ে যখন মাননীয় স্পিকার ভোট প্রদান করেন, তখনই তার ভোটটিকে কি বলা হয়, কাস্টিং ভোট। তো আজকে আমি তোমাদের আরও দুইটি টার্ম সম্পর্কে আলোচনা করবো, সেটা হলো সরকার, একটু মুছে নিন। মূলত তোমাদের জাতীয় সংসদে আইন কিভাবে পাশ হয় সেটা নিয়ে একটা ক্লাস নিব। তো তার আগে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। একটা হলো সরকারি বিল, আর হলো বেসরকারি বিল। তার আগে বিল কি, এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে নিশ্চয়ই ঘুরতেছে। সংক্ষেপে বলি, পরের ক্লাসে বলবো। বিল হলো আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট আইন নিয়ে জাতীয় সংসদে যে বিষয়টি উপস্থাপন করা হয় সেটিকে মূলত বিল বলা হয়। আইন প্রণয়নের আগের বিষয়টাকে আমরা বিল বলতে পারি। এই বিল মূলত
জাতীয় সংসদে দুই রকম হয়, এক হলো সরকারি বিল আর এক হলো বেসরকারি বিল। সরকারি বিল কোনটি? জাতীয় সংসদে যখন মাননীয় মন্ত্রীরা কোনো একটি বিল উপস্থাপন করেন তখন সংশ্লিষ্ট বিলকেই সরকারি বিল বলা হয়। সাথে সাথে আমরা বেসরকারি বিলটাও বুঝতে পারবো সহজেই, যখন জাতীয় সংসদে মেম্বার্স অফ পার্লামেন্ট অর্থাৎ সাংসদরা কোনো বিল উপস্থাপন করেন তখন সেটাকে বলা হয় বেসরকারি বিল। তো আজকে আমি জাতীয় সংসদের ইতিহাস, তারপরে জাতীয় সংসদের স্ট্রাকচারের নানান তথ্য উপাত্ত, সাথে সাথে জাতীয় সংসদের বিভিন্ন যে শব্দ বিভিন্ন সময়ে আমরা ব্যবহার করতে শুনে এসেছি সেই সমস্ত শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এখন আজকের ক্লাস এই পর্যন্তই শেষ হয়ে যাবে। সাথে সাথে আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিতে চাই। কি ধরনের হোমওয়ার্ক থাকবে? আজকের আলোচনায় তোমরা বুঝতে পেরেছো যে কতগুলো মানে ঐতিহাসিক যে প্রেক্ষাপট রয়েছে, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় মূলত তোমাদের হোমওয়ার্ক থাকবে। একটু গুছিয়ে বলার চেষ্টা করি যে এই বাংলাদেশের যে জাতীয় সংসদ রয়েছে, এই জাতীয় সংসদের যে ইতিহাস সেটা ধারাবাহিকভাবে আলোচনা তোমরা একটা নোট করে ফেলবে, সেটাই মূলত তোমাদের হোমওয়ার্ক। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই কামনায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।